আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে বাংলাদেশের বাজারে রিয়েলমি নাম্বার সিরিজের ফোন রিয়েলমি 14 আর 14T দিয়ে তারা কামব্যাক করেছে এবং 14 এর রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আপনারা দেখে ফেলেছেন। বাকি থাকলো রিয়েলমি 14T, দুটাই 5G ফোন। বাট ইন্টারেস্টিংলি দুটার মধ্যে বেশ কিছু ব্যবধান আছে। দামের ব্যবধান তো আছেই, ওইটার দাম ছিল হচ্ছে 42,000 টাকা এবং 14Tর দাম হচ্ছে 32,000 টাকা, 10,000 টাকা কম দাম। তো 10,000 টাকায় তারা কোন কোন জায়গায় কম্প্রোমাইজ করেছে আজকের ভিডিওতে, তো ডেফিনেটলি সেটা আমরা আলাপ করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। চলুন তাহলে শুরু করে ফেলি। আচ্ছা, নর্মালি আমরা যেটা করি একটা ফোনের ডিজাইন দিয়ে শুরু করি, তারপরে ডিসপ্লেতে যাই, এভাবে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলাপ করি। বাট আজকে প্রথমবারের মতো আমি এই ফোনের হার্ডওয়্যার নিয়ে কথা বলবো। আপনাদের কাছে একটু কাঠখোট্টা লাগতে পারে, মাথার উপর দিয়ে যাইতে পারে, কিন্তু আমার অনুরোধ থাকবে ভাই একটু মন দিয়ে দেখেন, এই আলাপটা একটু শোনেন, আপনার লাভ হবে। ভবিষ্যতে আপনাকে কেউ বোকা বানাইতে পারবে না। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে হচ্ছে 6300 ডায়মেনসিটির, হ্যাঁ, এটা মিডিয়াটেকের একটা প্রসেসর। বাট এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি ভাইজান? G100 চিপসেটটা তো আপনারা সবাই চিনেন। এর আগে ছিল G99 জাতীয় প্রসেসর এবং G100 হচ্ছে এই 2025 সালের জাতীয় প্রসেসর। গণহারে বিভিন্ন ফোনে ব্যবহার করা হচ্ছে। এখন এই 6300 ডায়মেনসিটি শুনলেই হয়তো আপনি ভাববেন যে না জানি এটা অনেক উন্নত মানের কোনো একটা চিপসেট হবে হয়তো। বাট বাস্তবিক অর্থে এই চিপসেটটা কিন্তু G100 এর চাইতে আরও খারাপ। হয়তো অনেকের মাথায় বাস পড়ার মতো অবস্থা হয়েছে যে কয় কি এটা কি কইলো, কই ডায়মেনসিটি 5G একটা চিপসেট আর কই G100। ভাইজান শোনেন আমার আপটা আগে। এই দুইটা চিপসেট নিয়েই আমি অনেক গবেষণা করছি ভাই। এই দুটাই 6 ন্যানোমিটার বেসড চিপসেট এবং একটা হচ্ছে 4G G100 আর একটা হচ্ছে 5G 6300। কিন্তু G100-এরই জাস্ট 5G ভার্সন হচ্ছে আপনার 6300 এবং পার্থক্য নেই বললে ভুল হবে, পার্থক্য আছে, কিন্তু ম্যাক্সিমাম পার্থক্য কিন্তু খুব একটা সুবিধার না। মানে 5G করতে গিয়ে এখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কম্প্রোমাইজ করে ফেলেছে মিডিয়াটেক। শুধুমাত্র একটা জায়গায় ছাড়া, ডায়মেনসিটি 6300-এর যে 8টা ক্লাস্টার আছে অক্টাকোর সিপিইউর, তার 2টা ক্লাস্টার হচ্ছে 2.4 গিগাহার্টজের, বাকি 6টা ক্লাস্টার কিন্তু 2 গিগাহার্টজের। এটা হচ্ছে 6300। অ্যাট দ্য সেম টাইম মিডিয়াটেক হেলিও G100-এর যে মেইন 2টা ক্লাস্টার পারফরমেন্স কোর যে 2টা, ওইটা হচ্ছে 2.2 গিগাহার্টজের, বাকি 6টা কিন্তু 2 গিগাহার্টজ। সো আমরা মেইন পার্থক্য দেখতে পাচ্ছি, পজিটিভ যে পার্থক্য সেটা হচ্ছে যে 6300-এ কিন্তু সামান্য একটু ক্লক স্পিড বেশি। ওই একটাই জিনিস ভাই বেশি আছে, বাদ বাকি সব কিছু কিন্তু ডাউনগ্রেড করে ফেলা হয়েছে। দুটা চিপসেটের কিন্তু একই জিপিইউ ভাই, মালি G57। কিন্তু 6300-এর যে ক্লক স্পিড ভাই, ওইটা হচ্ছে 950 মেগাহার্টজের আর G100-এর হচ্ছে 1000 মেগাহার্টজের। এখানেও কিন্তু 50 মেগাহার্টজ কম। বাট মেইন আর একটা জিনিস এখানে কিন্তু মানে একটা কি বলবো গেম চেঞ্জার আর কি, চেঞ্জ, সেইটা হচ্ছে র্যামের স্পিড। রিয়েলমি 14 এবং 14T দুটা ফোনেই কিন্তু র্যাম ব্যবহার করা হয়েছে LPDDR4X এবং এই LPDDR4X যে র্যাম, তার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 4266 মেগাহার্টজ, যেটা হেলিও G100-এ সাপোর্ট করে, যেটা 4266 মেগাহার্টজ। বাট 6300 যেটা 5G চিপসেট, অনেক দামি আমরা ভাবতেছি, ওই চিপসেটে কিন্তু সাপোর্ট করে মাত্র 2133 মেগাহার্টজ, যেটা হচ্ছে জাস্ট অর্ধেক। তার মানে র্যামের যে স্পিড ওইটা কিন্তু এই চিপসেট নিতে পারবে না ভাই। আমরা এই ফোনের AnTuTu টেস্ট করেছি এবং স্কোর এসেছিল 4,52,524। G100-এর অন্যান্য ফোনের AnTuTu স্কোর কিন্তু আরেকটু কম, যেমন 4,22,000 পেয়েছিলাম একটা ফোনে, আরেকটা ফোনে পেয়েছিলাম 4,39,000। তাহলে প্রশ্ন করতে পারেন ভাই AnTuTu স্কোর তো বেশি, তাহলে খারাপ কি? ঠিকই তো আছে ভাই, শুধুমাত্র সিপিইউতে বেশি, কিন্তু বাদ বাকি সব জায়গায় কিন্তু আবার কম। এবং এইটা ওভারঅল আপনার ফোনের পারফরমেন্সে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। দুঃখিত বোরিং একটা আলাপ করার জন্য ভাই, এই জিনিসগুলা ছোট ছোট জিনিস, কিন্তু এটা কিন্তু ইম্প্যাক্ট করে ফোনের পারফরমেন্সের উপরে। আপনাদের সঙ্গে আলাপ করলাম, আশা করছি ধরতে পেরেছেন আপনারা। এটা আপনারা নিজেরাও যদি একটু রিসার্চ করেন দেখবেন এগুলো বের হয়ে আসবে। এখন কথা হচ্ছে যে ভাই, আমাদের দেশের প্রেক্ষাপটে 5G চিপসেট কি আদৌ দরকার আছে? মানে যখন আমরা G100-এর কথা বলতেছি, ওইটা তো আপনি বুঝতেই পারতেছেন যে 6300-এর চাইতে ভালো, তাহলে কেন দিল মূলত ওই যে 5G এটা বলার জন্য যে আরে ভাই এই ফোনটা তো 5G। বাট আমাদের দেশে তো 5G নাই ভাই, আমি ওই 5G দিয়ে কী করবো, যে 5Gর জন্য আমার অন্য অনেক জায়গায় ছাড় দিতে হচ্ছে। সো আমার অবজারভেশন হচ্ছে, ধরেন রিয়েলমি 14-এ কিন্তু তারা দিয়েছিল স্ন্যাপড্রাগনের 6 Gen 4 চিপসেটটা, খুবই ভালো একটা চিপসেট। এখানে অন্তত স্ন্যাপড্রাগনের 6 Gen 2 দেওয়া উচিত ছিল, অথবা অ্যাটলিস্ট 6 Gen 1 দেওয়া উচিত ছিল, তাহলে কিন্তু জিনিসটা জোস হইতো ভাই। ওটাও 5G চিপসেট এবং 32,000 টাকার মধ্যে আমার মনে হয় 6 Gen 1টা দেওয়া উচিত।
সরি ভাই, অনেক লম্বা আলাপ করে ফেলেছি, এবার এই ফোনের দিকে আমরা যাই। এমনিতে এই ফোনটা কিন্তু অতটা খারাপ না, এই ফোনের ডিজাইনও সুন্দর এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সলিড একটা লুক আপনারা পাবেন। ক্যামেরা বাম্পও কিন্তু খুবই সিম্পল রাখার চেষ্টা করেছে তারা। অবশ্য 14 এর সঙ্গে কিন্তু 14টির ডিজাইনে খুব বেশি পার্থক্য নাই, মানে একই সাসের জিনিস ভাই। এনিওয়ে দেখতে সুন্দর, জাস্ট একটা ব্যাপারে একটু মন খারাপ হতে পারে আপনাদের সবার, আমারও হয়েছে, সেটা হলো এর বেজেলের আধিক্য। 32,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে না নিচের দিকে এত মোটা বেজেল আমরা আর দেখতে চাই না। আরো কম বেজেলের ফোন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। হ্যাঁ, থিকনেস কম আছে, 8 মিলিমিটার থিকনেস, এবং এটার ওজন 195-96 গ্রামের আশেপাশে। পেছনে এক ধরনের টেক্সচার তারা ব্যবহার করেছে, এটা আলোর উল্টা দিকে ধরলে আপনি বুঝতে পারবেন, এটা ভিজিবল হবে, দেখতে বেশ ভালোই লাগে, এবং এখানে হাতের ছাপ লেগে থাকে না, এটা একটা ভালো দিক। পাশাপাশি ফ্রেমটা কিন্তু তারা ম্যাট ফিনিশ দিয়েছে, যেটা পার্সোনালি আমার অনেক পছন্দের। আরো পছন্দের এর IP68 এবং IP69 রেটিং। ভাই লিটারালি এই ফোনটা আপনি পানির নিচে চুবিয়ে রাখতে পারবেন, এই ফোনের তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, অন্তত আধা ঘন্টা পর্যন্ত। তবে দুইটা জিনিস আমার ভালো লাগে না এই ফোনের। প্রথমত এতে 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট নাই, এটা একটা জিনিস, এবং এর যে সিম কার্ড আর মেমোরি কার্ড স্লট ওইটা কিন্তু হাইব্রিড ভাই, মানে দুইটা সিম কার্ড অথবা একটা সিম কার্ড একটা মেমোরি কার্ড। অবশ্য ফোনটা খুবই শক্তপোক্ত, এটা হাত থেকে পড়লে কিন্তু নিজেকে রক্ষা করার মতো ক্ষমতা আছে। ডিসপ্লেটা সুন্দর, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই দামে যেরকম ডিসপ্লে আমরা আশা করি সেই রকমই পেয়েছি। 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল তারা ব্যবহার করেছে, যেটা আবার তারা বলতেছে ই স্পোর্টস ডিসপ্লে। 120 হার্জের রিফ্রেশ রেট আছে এবং এইটার পিক ব্রাইটনেস কিন্তু 2000 নিটস। পিপিআই অবশ্যই একটু কম আছে, 386-এর আশেপাশে, তবে মোটামুটি ক্রিস্পি এবং ভাইব্রেন্ট কালার টোন আপনি এর কাছ থেকে পাবেন। তার স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্জ, যেটা আমি বলবো যে ডিসেন্ট এই বাজেটে। হোয়াইট ভাইন এলনের সার্টিফিকেশন আছে, নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে আপনারা ফুল এইচডিতে দেখতে পারবেন। তবে নিচের দিকের এই মোটা বেজেলটা আপনার একটু কি বলবো কষ্টের কারণ হইতে পারে মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য। আদার দ্যান দ্যাট এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো। আউট অফ দ্য বক্স রয়েছে অ্যান্ড্রয়েড 15, সেই সঙ্গে রিয়েলমি ইউআই 6.0। ভাই রিয়েলমি ইউআই কিন্তু বেশ ভালো, মানে অ্যান্ড্রয়েডের অন্যতম সেরা একটা ইউআই, এটা নিয়ে কমপ্লেন নাই। বাট এইবার আমরা দেখতে পেলাম বেশ কিছু ব্লটওয়্যার রয়েছে, যেটা আসলে না দিলেও পারতো রিয়েলমি, আপনাকে বসে বসে এখন এগুলো আনইনস্টল করতে হবে। পারফরমেন্স ভালো ভাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অ্যাপ ওপেনিং টাইম যথেষ্ট ফাস্ট ছিল, মাল্টিটাস্কিং বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। এর 8GB র্যাম। পাশাপাশি আপনি যখন অ্যাপগুলো সুইচ করবেন একটা থেকে আরেকটা, দেখবেন যে মোটামুটি ল্যাগ ফ্রি একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। বাট এই পারফরমেন্সটা ফ্ললেস কতদিন থাকবে, এটা একটা মুশকিলের ব্যাপার ভাই। আমাদের আসলে উচিত কি জানেন, মানে একটা ফোন 2-3 মাস ব্যবহার করে তারপরে আপনাদের সাথে আমাদের মতামত শেয়ার করা। বাট ওইটা সম্ভব হয় না কেন? ধরেন একটা ফোন যখন মার্কেটে আসে ওই সময় তো ওই ফোনটা নিয়ে আলাপ টালাপ হয় আর কি। এখন আমরা ধরেন 1 মাস বা 20 দিন ব্যবহার করার সুযোগ পাই, আরও বেশি সময় ধরে ব্যবহার করলে মনে হয় ভালো হইতো। চেষ্টা করব এই ফোনগুলোরই মানে লং টার্ম রিভিউ পরবর্তীতে গিয়ে কি অবস্থা হয় সেটা আপনাদেরকে জানানোর জন্য। এরকম রিভিউ আপনারা দেখতে চান কিনা একটু কমেন্টে জানান। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর তো এর আগে আপনাদেরকে দেখালাম, 4,52,524, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে 785, মাল্টি করে 2010। এইটা অনেক যে ভালো সেটা বলা যাচ্ছে না, আবার একেবারে খারাপও না, কারণ রিয়েলমির যতগুলো ফোন আমরা রিভিউ করেছি রিসেন্ট সময়ে, একটু খেয়াল করে দেখেন এই চার্টে, দামের কথা যদি মাথায় রাখেন তাহলে এই স্কোরটা কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে এখানে। 40,000 টাকা দামের রিয়েলমি 9 Pro Plus, যেখানে ব্যবহার করা হয়েছিল Dimensity 920, সেইটার স্কোরও কিন্তু ক্রস করে ফেলেছে এই ফোন। পাশাপাশি আরেকটা চার্ট দেখেন, এইখানে মূলত আমরা ফিল্টার করেছি 30 থেকে 32,000 টাকা দামের সমস্ত ফোনগুলোর একটা তালিকা দিয়ে, এবং এখানে আশ্চর্যজনকভাবে রিয়েলমির এই ফোনটা কিন্তু 1 নম্বরে রয়েছে। আরেকটা জিনিস এই চার্ট থেকে আমরা খেয়াল করেছি, এই বাজেট রেঞ্জের মধ্যে না অফিসিয়াল ফোনগুলো কেউই খুব একটা ভালো চিপসেট দেয় না। দেখেন G100, স্ন্যাপড্রাগনের 695, G85 আমরা দেখেছি, 680 দেখেছি, ইভেন কোনো একটা সময় স্ন্যাপড্রাগনের 672G দেখতাম। সো এরকম হলে তো হবে না ভাই, সব অফিসিয়াল ফোন ম্যানুফ্যাকচারাররা এই জায়গাটা কেন গুরুত্ব দিচ্ছে না? 32,000 টাকা কি কম ভাই? সো আমাদের অনুরোধ থাকবে রিয়েলমির কাছে এই বাজেট সেগমেন্টে আরো বেটার চিপসেট যেন তারা ভবিষ্যৎ দেয়। এই ফোনটায় গেমিং করা যাবে ভালো, রিয়েলমি সেই জিনিসটা বেশ ফোকাস করেছে, আমাদেরকেও বলতে বলেছে এবং আমরা টেস্ট ফেস্ট করে দেখেছি। এখানে বেশ কিছু ফিচার আছে, যেমন GT বুস্ট নামক একটা অপশন আছে, এটা অন করে দিলে গেমিং পারফরমেন্স একটু বেটার হয়, এবং AI বেসড বেশ কিছু ফাংশন তারা ইন্ট্রোডিউস করেছে এখানে, যেমন AI আলট্রা টাচ কন্ট্রোল, AI মোশন কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি। আমরা বেশ কয়েকটা কমন গেম ট্রাই করেছি এই ফোনে, যেমন PUBG, কল অফ ডিউটি, ফ্রি ফায়ারের কথা নাই বা বললাম, অ্যাসফল্ট 9
ইত্যাদি ইত্যাদি। জাইরোস্কোপ আছে, কন্ট্রোলিং বেশ ভালো হবে। এবং রিয়েলমি বলছে এই ফোনে তারা বায়োনিক কুলিং সিস্টেম ব্যবহার করেছে, মানে হিট হলেও দ্রুত সেটা আবার ঠান্ডা হয়ে যায়। আমরা কিন্তু বাস্তবে সেটা প্রমাণও দেখেছি। ফোন দিয়ে একেবারে গরম হচ্ছে না তা না, গরম হলেও সেটা কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। তবে হ্যাঁ, আপনাকে অনেক অনেক কম্প্রোমাইজ করে খেলতে হবে ভাই। মানে হাই ফ্রেম রেট দিয়ে হাই গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন না, প্রচুর ল্যাগ পাবেন। একটু কম্প্রোমাইজ করে যদি খেলেন এবং মাঝে মাঝে একটু ল্যাগ করবে, ফ্রেম ড্রপ করবে, এই ব্যাপারগুলো যদি মেনে নিতে পারেন, ওভারঅল বেশ ভালো পারফরমেন্সের কাছ থেকে পাবেন। মেইন সেন্সর 50 মেগাপিক্সেল, নাই আর কিছু নাই ভাই, ওইটাই শেষ। মানে আমি ভাবছিলাম যে হয়তো আরো কিছু জিনিস আমি বলবো, এখানে ম্যাক্রো সেন্সর থাকতে পারতো, একটা আলট্রা ওয়াইড সেন্সর থাকতে পারতো, কিচ্ছু নাই ভাই। এই দামের ফোনগুলোতে কেন যে আলট্রা ওয়াইড সেন্সরটা দেয় না কোম্পানি জানি না। রিয়েলমি 14 এর অবস্থাও সেটাই ছিল। আমার প্রত্যাশা থাকবে যে অন্তত একটা আলট্রা ওয়াইড সেন্সর তারা দিক, কারণ ওটা দরকারি, কিন্তু মাঝে মাঝে কাজে আসে। আর নিয়ে ছবির কোয়ালিটি খারাপ না ভাই। এই ক্যামেরাতে OIS AIS দুটাই আছে। শাটার স্পিড যথেষ্ট ফাস্ট মনে হয়েছে আমাদের টেস্টিংয়ে, এবং ছবিতে প্রচুর ডিটেল পাবে। ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট, কালার টোন সবসময় ন্যাচারাল রাখার চেষ্টা করে। তবে রিয়েলমি ফোনের একটা কমন সমস্যা আছে যে শ্যাডো এরিয়াগুলো এক্সপোজ করতে গিয়ে না প্রচুর নয়েজ ক্রিয়েট করে ফেলে। সেই জিনিসটা আমরা এখানেও দেখেছি। সামনে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, যেটা আবার সোনির IMX 480। এই সেন্সরটা ভালো ভাই, প্রচুর ডিটেল পাবেন। অবশ্য ফেস স্মুথ করে ফেলার একটা প্রবণতা খেয়াল করা যায়, বাট সেলফি ছবি তো সবাই ওই রকমই পছন্দ করে। বেশ কিছু পোর্ট্রেট ফটোগ্রাফি আমরা ট্রাই করে দেখেছি এর সামনে পেছনে দুই ক্যামেরাতে, এবং ভাই কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনে বা কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু একটু স্ট্রাগল করে। আদার দ্যান দ্যাট আই থিঙ্ক দিস ইজ ওকে। ভিডিও করা যাবে সর্বোচ্চ 60 FPS 1080p রেজুলেশনে, 2K বা 4K রেকর্ড নাই, এবং স্টাবিলাইজেশন ওকে। আই মিন এটাকে খুব বেশি ভালো বলা যাচ্ছে না, বাট একেবারে খারাপও না। আর এইটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল। ইন কেস ইউ আর ইন্টারেস্টেড, অনেকে ব্লগিং করতে চান, যথেষ্ট ওয়াইড কিন্তু আমার কাছে মনে হয়েছে, এবং কালার টোন, এর যে স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো মনে হলো। আর সাউন্ড যেটা শুনছেন আপনারা এই মুহূর্তে, সেটা সরাসরি ফোন থেকে রেকর্ড করা। এই ফোনেও AI ফাংশন আছে বেশ কিছু, যেমন AI ইরেজার, AI ক্লিয়ার ফেস, AI মোশন ডিপ ব্লার ইত্যাদি ইত্যাদি। ভাই এগুলো খুব একটা কাজের না। ছবি থেকে আনওয়ান্টেড অবজেক্ট মুছে ফেলা ছাড়া তেমন কোনোটাই আমার কাছে খুব বেশি কাজের মনে হলো না। 6000 mAh ব্যাটারি, ইটস ওকে, মেনে নেওয়া যায়, বাট 45 ওয়াটটা আমার মনে হয় একটু কম হয়ে গিয়েছে। এই বাজেট রেঞ্জে কিন্তু অনেকে আরো অনেক বেশি দিচ্ছে, অন্তত 60 ওয়াট বা 65 ওয়াট দেওয়া উচিত ছিল। চার্জিং ব্যাকআপ মোটামুটি ভালো, আপনি 6 থেকে 7 ঘন্টা SOT ইজিলি পেয়ে যাবেন। যদি হেভি ইউজার হন তাহলে দিন শেষে একবার চার্জ দিতে হতে পারে, আর নর্মাল ইউজার হলে 1 থেকে 1.5 দিন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। ভাই এটার লাউড স্পিকার মজা পাবেন, মানে স্টেরিও স্পিকার তো আছে, ডুয়াল স্টেরিও স্পিকার, এবং লাউডনেস যথেষ্ট ভালো, ক্ল্যারিটি আছে, হালকা একটু বেজও পাওয়া যাচ্ছিল, যদিও অতটা স্যাটিসফ্যাক্টরি না, বাট ওভারঅল দাম বিবেচনায় এটা সাউন্ড কোয়ালিটিতে আমরা সন্তুষ্ট। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, যেটা অপটিক্যাল। পারফরমেন্স নিয়ে তেমন কোনো ইস্যু আমার নাই, তবে ভাই এটার পজিশনটা না অনেক বেশি নিচু হয়ে গেছে। ওয়াইফাই রিসিপশন, কল কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নাই। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও পেয়ে যাবেন এখানে। আর এর যে ফ্ল্যাশ লাইট যথেষ্ট ব্রাইট মনে হলো আমাদের টেস্টিংয়ে। সেই সঙ্গে এর যে ভাইব্রেশন মোটর, এটা ডিসেন্ট, মানে খুব বেশি পাওয়ারফুল বলা যাচ্ছে না। 3.5mm হেডফোন জ্যাক পোর্ট নাই, সো আমরা এটার ওয়্যারলেস কানেক্টিভিটি ট্রাই করলাম। সোনি WF-1000XM5 দিয়ে আমরা ট্রাই করেছি, এবং QCI রিসেন্টলি পপুলার বেশ কিছু TWS, যেমন মেলোবার্স প্রো, QCI, মেলোবার্স 2, এই TWS গুলো বেশ ভালো পারফর্ম করেছে। সো ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এই ফোনটা মূলত কাদের জন্য? যারা আসলে ওয়ারি ফ্রি একটা ফোন কিনতে চান, পারফরমেন্স যাদের কাছে একেবারে মেইন কথা না, সবাই তো আসলে গেমিংও করে না, আর এই জিনিসগুলো সবাই অতটা বুঝেও না, হ্যাঁ, তাদের জন্য এটা ঠিক আছে। ডিসেন্ট ক্যামেরা আছে, ব্যাটারি ব্যাকআপ ভালো, দেখতে সুন্দর, ডিসপ্লেটাও খুবই চমৎকার, বেসিক সমস্ত কাজ আপনি ইজিলি করতে পারবেন। বাট আপনি যদি চান যে 32,000 টাকায় এক্স্যাক্টলি পারফরমেন্স চান, আপনার আর কিছু দরকার নাই, তাহলে বাজারে অপশনের শেষ নাই। আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এই টাকায় আসলে তারা 5G দিতে গিয়ে অনেক জায়গায় কম্প্রোমাইজ করছে। এবং আরেকটা পরামর্শ, শুরুতে হয়তো বলা হয় না, 8GB র্যাম আছে এই ফোনের মধ্যে, এবং 256GB ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের কিন্তু আর একটা ভেরিয়েন্ট রাখা উচিত ছিল। এবং আমার এক্সপেক্টেড প্রাইসটা একটু বলে দেয় আপনাদের কাছে। ধরেন 8/256 হচ্ছে 28,000 টাকা, এবং 6/128 যদি আরেকটা ভেরিয়েন্ট রাখা হতো, এবং ওইটার দাম যদি দেওয়া হতো 25,000 টাকা, তাহলে আমার মনে হয় বেস্ট একটা ডিল হইতো। সো দাম জিনিসটা নিয়ে রিয়েলমির আর একটু চিন্তা ভাবনা করা উচিত। আপনার কাছে কি মনে হলো এই ফোন সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এইরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্টে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।